ও, লাইক সিরিয়াসলি? তুমি বউ নও, বউ নামের অ্যাটম বোমা। হ্যাঁ, এখন তো আমাকে অ্যাটম বম মনে হবেই। ঘরে এত সুন্দর বউ থাকতে বাইরে ফষ্টি নষ্টি করতে পারেন কিনা? এই ইডিয়েট, তোমার মনে হয় উজান চৌধুরী সত্যি সত্যি বাসার বাহিরে ফষ্টি নষ্টি করে? আপনি কি শুধু ফষ্টি নষ্টি করেন, সাথে ওদের সাথে ঘেঁষাঘেঁষিও করতে পারেন? তাই এখন বউকে তিতা লাগছে। ততক্ষণে আরিয়ান দৌড়ে তুবার কাছে চলে গেল। একটুর জন্য প্রাণটা বেরিয়ে যায়নি। হঠাৎ সবার দৃষ্টি গিয়ে আটকে গেল ড্রয়িং রুমের সিঁড়ির মুখে। ফরমাল শার্ট প্যান্ট পরে ধীর পায়ে নিচে নেমে আসছে ইফাত। তাকে ওভাবে দেখে ড্রয়িং রুমের হাসির রোল এক নিমিষেই স্তব্ধ হয়ে গেল। সবার চোখ যেন ছানা পড়া। যে ছেলে প্রতিদিন দুপুর 12টা কিংবা 1টার আগে ঘুম থেকে চোখই মেলে না, সে করেও ছোনা ছাড়া ছেলেটা আজ সকাল 8টার মধ্যে নিজে থেকেই ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নিচে নামছে। এটা যেন কারো বিশ্বাসই হতে চাইছিল না। ইফাত অবশ্য কারো দিকে ফিরেও তাকালো না। সে সোজা ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল, যেখানে তার মা ইমরুজা চৌধুরী সকালে নাস্তা সার্ভ করছিলেন। ইফাত টেবিলে গিয়ে কোনো কথা না বলে হঠাৎ করে একটু নিচু হয়ে মায়ের পা ছুঁয়ে পরম শ্রদ্ধায় সালাম করলো। তারপর পাশে দাঁড়ানো বড় আম্মা অর্থাৎ আরিয়ান উজানের মা মৌসুমী চৌধুরীর পা ছুঁয়েও সালাম করলো। আকস্মিক এই কাণ্ডে দুই মায়ের কেউই তড়িঘড়ি করে পিছিয়ে যাওয়ার সুযোগ পেলেন না। ইমরোজা চৌধুরী ছেলের এমন অভাবনীয় পরিবর্তনে চোখ দুটো মুছলেন। তারপর বড় মমতায় ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে মুচকি হাসলেন। পাগল ছেলে আমার, এভাবে হুটহাট পা ছুঁয়ে সালাম করতে নেই আব্বা, এতে পাপ হয়। ইফাত মায়ের বুক থেকে মাথা তুলে মায়ের দুই হাত নিজের হাতের মুঠো নিয়ে অত্যন্ত নরম সুরে বলল, কে বলেছে তোমায় এই ভুল কথা আম্মু? যে মায়ের পায়ে নিচে সন্তানের বেহেশত লুকিয়ে থাকে, সে পুনমায়ের পায়ে সালাম করা যদি পাপ হতো, তবে আল্লাহ তাআলা কখনোই মায়ের পায়ে নিচে সন্তানের বেহেশত লিখে দিতেন না। তুমি আর আমার মা, আমার আম্মু, আমার জন্মদাত্রী জননী। ছেলের মুখ থেকে এমন পরিণত ও সুন্দর কথা শুনে ইমরোজা চৌধুরীর চোখ দুটো আনন্দে কানায় কানায় ভরে উঠল। তিনি পরম আদরে ছেলের কপালে একটা স্নেহের চুমু খেয়ে মনে মনে হাসলেন। যাক, অবশেষে তার এই ছন্ন ছাড়া অবাধ্য ছেলেটা তবে তার অন্ধকার উদ্দেশ্যহীন জীবন থেকে আলোর পথে বেরিয়ে আসতে পেরেছে। তিনি ইফাতের দিকে কিছুটা ঝুঁকে অত্যন্ত নিচু ও ফিসফিসানি স্বরে আওড়ালেন, তোর মনের ভিতরে সেই পবিত্র আশা আল্লাহ খুব জলদি পূরণ করুক আব্বা। আমি মা হয়ে আজ অন্তরের অন্তল স্থল থেকে আল্লাহর কাছে এটাই চাই। তিনি নিশ্চয়ই একজন মায়ের আকুতি কখনো খালি হাতে ফিরিয়ে দিবেন না। ইফাত মায়ের কথায় অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে এক মায়াবী মৃদু হাসল। সে মেহেরের দেওয়া সেই রূপান্তরের কথা মনে করে মনে মনে এক নতুন শক্তি পেল। এরপর সে বড় আম্মার সাথে মিষ্টি করে কুশল বিনিময় করে সোজা এসে আরিয়ানের সামনে দাঁড়ালো। তারপর নিজের চপল ভাবটা সম্পূর্ণ লুকিয়ে মুখে একরাশ গম্ভীরতা ফুটিয়ে আওড়ালো, ভাইয়া তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাবে। আরিয়ান মুখের পরোটা চিবানো বন্ধ করে নিজের জোড়া ভ্রু কুঁচকে বোকার মতো তাকালো। যাবো মানে? কি বলছিস এসব? ভাইয়া প্লিজ, অন্তত আজ একটু সিরিয়াস হও তো। আরে আমি আবার কি করলাম? আর তুই এত সকাল সকাল কর্পোরেট লুক নিয়ে রেডি হয়ে বা কোথায় যাওয়ার জন্য আমায় তাড়া দিচ্ছিস শুনি? কোথায় আবার? আজ থেকে তোমার সাথে রোজ অফিস যাব। বয়স তো কম হলো না, এবার তো কিছু একটা করা উচিত, তাই না? হোয়াট? ডাইনিং টেবিলের ওপাশ থেকে সোফা ছেড়ে এক সজোরে চিৎকার দিয়ে উঠলেন ইফাতের বাবা আকবর চৌধুরী। যার কাপটা তার হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো। যে ছেলে নিজের হাতে এক গ্লাস পানি পর্যন্ত গড়িয়ে খায় না, বাসর একটা ছোট কাজ করতে বললে সারা বাড়ি মাথায় তুলে সে ছন্নছাড়া ছেলে আজ থেকে রোজ সকালে অফিসে যাবে, এটা ভাবাও যেন এক মস্ত বড় অলৌকিক ঘটনা। ইফাত এক রাশ বিরক্তি মাখা দৃষ্টি নিয়ে তার বাবার দিকে তাকালো। এই বাড়িতে কোনো ভালো কাজ করতে গেলেও বিপদ। যখন সে সারাদিন বন্ধুদের সাথে টই টই করে ঘুরে বেড়াতো, কোনো কাজ করতো না, তখন সবাই তাকে বকাঝকা করতো। আর আজ যখন সে নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছে, তখনই সবাই তাকে নিয়ে রসিকতা করছে। ড্যাড, তুমি আসলে কি বলতে চাও বলো তো? যখন তুমি নিজে থেকে আমায় বারবার অফিসে যাওয়ার জন্য জোর করতে, তখন আমি যাইনি, সেটা আমার ভুল ছিল। কিন্তু আজ এখন আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে অফিসে যেতে চাচ্ছি, তখনও তোমাদের এত প্রবলেম? আর হ্যাঁ ভাই শোনো, আজই অফিসে গিয়ে আমার মাসিক স্যালারি কত হবে তা ফিক্সড করে দেবে। আমি আর আজ থেকে বাপ ভাইয়ের পকেটের ফ্রিতে দেওয়া টাকায় এক আনাও চলবো না। অফিসে বাকি সব কর্মচারীদের যেমন যোগ্যতা অনুযায়ী স্যালারি দাও, আমাকেও ঠিক তেমনটাই দেবে, বুঝলে?
আকবর চৌধুরী ছেলের এই রুদ্র ও পরিণত রূপ দেখে সম্পূর্ণ চমকে গেলেন। ছেলের মুখের উপর এমন গম্ভীর ও দায়িত্বশীল কথা তিনি এত বছরেও শুনেননি। তবে ছেলের এই জেদ দেখে তার মনের ভিতরে এক বিশাল আনন্দের বন্যা বয়ে গেল। মনে মনে ভাবলেন, দেরি করে হলেও ছেলেটা অবশেষে নিজের ভবিষ্যৎ আর জীবনের মূল্য বুঝতে পেরেছে। এদিকে উজান সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। সে ফতের দিকে এগিয়ে গিয়ে তার কাঁধে একটা আলতো চাপ দিয়ে মৃদু হেসে বলল, বেস্ট অফ লাক দোস্ত, তোর এই নতুন শুরুর জন্য অনেক শুভকামনা রইল। আচ্ছা, আমি এবার আসি, লেট হয়ে যাচ্ছে। উজান সদর দরজার কাছাকাছি যেতে ঠিক তখনই কোথা থেকে মৌ তড়িৎ গতিতে চিলের মতো ছুটে এসে পেছন থেকেই উজানকে শক্ত করে জড়িয়ে ধরল। বেচারা উজান আকস্মিক এই অতর্কিত আক্রমণে তীব্র ভয় আর আতঙ্কে এক লাফে প্রায় 2 হাত দূরে সরে গেল। পরক্ষণেই পেছনে তাকিয়ে মৌকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুক থেকে এক মস্ত বড় ভয়ের খাঁচা নেমে গেল। সে নিজের বিরক্তি মাখা চোখ দুটো বড় বড় করে রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, এই ইডিয়েট মেয়ে, সকাল সকাল আমাকে এভাবে হার্ট অ্যাটাক করিয়ে মার্ডার করতে চাও? আর বাসার সবার সামনে ওভাবে জড়িয়ে ধরলে কেন? লজ্জা শরমের মাথা কি একদম চিবিয়ে খেয়ে ফেলেছো? মৌ উজানের ওই রাগী ধমক শুনে বিন্দু মাত্র দমল না, বরং নিজের ওড়নাটা আঙ্গুলে জড়াতে জড়াতে বলে, সব সময় শুধু আমার উপর এমন চিল্লাবেন না তো। আমি কি ইচ্ছে করে সবার সামনে আপনাকে ওভাবে জড়িয়ে ধরেছি নাকি? আর একটু প্লিজ আমার সাথে রুমে চলুন। ওই মেয়ে, তোমার প্রবলেম কি? একটু আগে আমার সাথে অত বড় ঝগড়া করলে, আর এখন আবার কোন আক্কেলে আমায় রুমে যেতে বলছো? রুমে আরশোলা ঢুকেছে, প্লিজ চলুন না আমার সাথে। আমার বড্ড ভয় করছে। সামান্য একটা আরশোলা দেখে তোমার এত ভয়? আর আমি এখন কোনো মতেই তোমার সাথে উপরে যেতে পারবো না। আমার ভার্সিটিতে প্রথম ক্লাস আছে। তোমার ভয় লাগলে তুমি অন্য কোথাও গিয়ে চুপচাপ বসে থাকো। প্লিজ প্রফেসর সাহেব, একটিবারের জন্য চলুন না, প্লিজ প্লিজ প্লিজ। মৌ এবার উজানের শার্টের হাতা ধরে একদম ঝুলে পড়ল। উজান ডাইনিং টেবিলের দিকে এক পলক তাকালো, তারপর সে এক দীর্ঘশ্বাস ফেলে মৌয়ের পিছু পিছু আবারও দোতলার রুমের দিকে পা বাড়ালো। উজান রুমে প্রবেশ করা মাত্রই মৌ তড়িঘড়ি করে পেছনের দরজাটা লক করে দিল এবং উজান কিছু বুঝে ওঠার আগেই তাকে সজোরে এক ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। উজান বিছানায় আছড়ে পড়ার সাথে সাথেই মৌ নিজে এক লাফে সে উজানের চওড়া বুকের উপর পুরোপুরি শুয়ে পড়ল। মৌয়ের এমন আকস্মিক ও মারাত্মক কাণ্ডে উজান একদম স্তব্ধ ও হাম্মুখ হয়ে রইল। সে মুখে নিজের গায়ের উপর থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু সরাতে পারল না। মৌ নিজের ছোট ছোট 2 হাত দিয়ে উজানের শার্ট এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে যেন কোনোভাবেই তাকে ছাড়বে না। উজান এবার তাতে দাঁত পিষে চেঁচিয়ে উঠল, এই ফাজিল মেয়ে, তুমি না নিচে বললে রুমে আরশোলা ঢুকেছে, কিন্তু এখন তো দেখছি তুমি রুমে এনে আমার সাথেই চরম ফাইজলামো করছো। এক্ষুনি নামো আমার উপর থেকে। মৌ উজানের ধমক শুনে এবার নিজের মুখটা একটু উপরে তুলল। তার ঠোঁটের কোণে তখন এক মায়াবী ও চপল মুচকি হাসি। সে কোনো কথা না বলে অত্যন্ত পরম মমতায় উজানের ধারালো চিবুকের উপর আলতো করে নিজের উষ্ণ ঠোঁট দুটো ছুঁয়ে দিল। উজান একদম বিস্ময়কর ও স্তম্ভিত দৃষ্টিতে মৌয়ের মুখের দিকে তাকিয়ে রইল। তার মগজ যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মেয়েটা দিন দিন কতটা অভদ্র আর বেহায়া হয়ে যাচ্ছে, কোনো বারণ বা ধমক সে কানে তোলে না। উজান নিজের চোখ দুটো রাঙিয়ে কঠোরভাবে তাকালো, তবু ময়ের মধ্যেও সেই নিয়ে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ বা ভয় দেখা গেল না। সে উজানের কানের লতির কাছে নিজের ঠোঁট দুটো ঠেকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে অত্যন্ত ফিসফিসানি স্বরে আওড়ায়, ভীষণ ভালোবাসি আমার প্রফেসর সাহেব। ময়ের মুখ থেকে ওই ভালোবাসার শব্দটা শোনা মাত্রই উজানের মুখের রং পাল্টে গেল। সে তীব্র এক ঝটকায় তড়িৎ গতিতে মুখে নিজের বুকের উপর থেকে ধাক্কা দিয়ে পাশে ফেলে দিল। উজান এত জোরে ঝটকা দিয়েছিল যে মুখ সামলাতে না পেরে বিছানা থেকে ছিটকে সোজা শক্ত মেঝের উপর আছড়ে পড়ল। আর মেঝের কোণে আঘাত লাগা মাত্রই ব্যথায় গোকানি দিয়ে গুঙ্গে উঠল সে। ময়ের ওই যন্ত্রণা কাতর কণ্ঠস্বর শোনা মাত্রই উজানের ভেতরে সমস্ত রাগ আর জেদ কর্পূরের মতো উড়ে গেল। সে তীব্র এক অনুশোচনা বুকে নিয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে মেঝের উপর ময়ের সামনে হাঁটু গেড়ে বসল। নিজের 2 হাত দিয়ে ময়ের গাল দুটো ছুঁয়ে আকুল স্বরে বলে উঠল, আই অ্যাম রিয়েলি সরি পিচ্ছি। আমি সত্যি বুঝতে পারিনি যে আমার ধাক্কাটা এত জোরে লাগবে। অনেক বেশি লেগেছে, তাই না? কোথায় লেগেছে আমায় দেখাও। এই বলেই উজান আর কোনো কথা না বাড়িয়ে মুখকে নিজের পাজা কোলে তুলে নিল এবং বিছানার উপর সাবধানে বসিয়ে দিল।
উজান অত্যন্ত উদ্গ্রীব ও ব্যাকুল হয়ে ময়ের হাত পা ভালো করে পরীক্ষা করতে লাগলো। মেয়েটা কোথাও বড় কোনো আঘাত পেয়েছে কিনা। ঠিক তখনই তার তীক্ষ্ণ চোখ দুটো আটকে গেল ময়ের ডান পায়ের গোড়ালির উপর। সেখানে একটা বড়সড় নীলচে কালশিটে দাগ পড়ে আছে, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো জায়গায় মারাত্মক হোঁচট খাওয়ার কারণে এমনটা হয়েছে। উজান এবার অত্যন্ত রাগান্বিত ও উদ্বিগ্ন কণ্ঠে আওড়ালো, স্টুপিড গার্ল একটা, এখানে কিভাবে এত বড় কালশিটে দাগ ফেলে ব্যথা ফেলে? হ্যাঁ, ওটা কালকে দুপুরে দৌড়াতে গিয়ে পা মচকে গিয়েছিল। উজান আর এক সেকেন্ডও দেরি না করে রুম থেকে ফার্স্ট এডের বক্সটা এনে বিছানায় বসলো। সে নিজের ঠান্ডা হাত দিয়ে ময়ের শুয়ে আঘাতপ্রাপ্ত লাল নীল হয়ে যাওয়া জায়গায় মলম নিয়ে অত্যন্ত আলতু হাতে মালিশ করে দিতে লাগলো। মালিশ করার মাঝেই তার ভেতরের রাগটা আবারও উগড়ে ওঠে। আজ তো একটা ফাজিল তুমি। নিজের হাত পায়ের কোনো ব্যালেন্স নেই তোমার। সারাদিন পুরো বাসা জুড়ে বানরের মতো এত দৌড়াদৌড়ি কেন করো শুনি? একটু সোজাভাবে শান্ত হয়ে চললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? এই জন্যই তো কালকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলে। তুমি জানো, তোমার যদি কোনো বড় ক্ষতি হয়ে যায় তবে আমার। উজান কথা বলতে বলতে মাঝপথে হঠাৎ থেমে গেল। আমার কিছু হলে আপনার কি হতো প্রফেসর সাহেব? উজানের চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা করলো। ময়ের এই সরাসরি প্রশ্নে উজান নিজের ভেতরের ব্যাকুলতা ট্যাগ পেয়ে চট করে স্বাভাবিক হলো। তারপর তুতলা তুতলা স্বরে বলল, আমার আবার কি হবে? আমার কিচ্ছু হবে না। তুমি আমার কে হও যে তোমার কিছু হলে আমার দুনিয়া উল্টে যাবে? হ্যাঁ, তাছাড়া তোমার যদি কোনো ক্ষতি হয় তবে আম্মু আর ড্যাড মিলে আমাকেই এই চৌধুরী বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সবাই ভাববে আমি ইচ্ছে করে তোমায় আঘাত করেছি। দেখি পাটা সোজা করো তো। এখন হাঁটতে কোনো প্রবলেম হচ্ছে না তো? মই এবার এক অদ্ভুত গভীর অবাক দৃষ্টিতে উজানের এই রূপের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, এই অদ্ভুত মানুষটা মুখে সারাদিন দাবি করে যে সে মুখে একটু ভালোবাসে না, অথচ তার প্রতি উজানের এই যত্ন আর কেয়ারিং তো অন্য কথা বলে। যদি কোনোদিন রাগ করে না খেয়ে ঘুমিয়ে পড়ে, তবে এই উজান মাঝরাতে তাকে ঘুম থেকে তুলে নিজের হাতে লোকমা খাইয়ে দেয়। উজানের বুকে না জুড়ে ঘুম আসবে না বলে সে রোজ রাতে শত কাজ থাকলেও জলদি বাসায় ফিরে মুখে নিজে থেকে বুকে টেনে নিয়ে ঘুমায়। মেয়ের জামা কাপড় থেকে শুরু করে তার প্রয়োজনীয় প্রতিটা ছোটোখাটো জিনিস সে মুখে যাওয়ার আগেই উজান অলৌকিকভাবে তার চোখের সামনে এনে হাজির করে। তবু এই মানুষটা নাকি মুখে ভালোবাসে না। এটা কি আদৌ কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব? হয়তো সম্ভব, কিংবা হয়তো এক মস্ত বড় মিথ্যা অহংকার। এবার অত্যন্ত নরম স্বরে ডাকলো, প্রফেসর সাহেব। উজান ফার্স্ট এডের বক্সটা গুছিয়ে বলল, বলো। আপনি তো আমায় একটু ভালোবাসেন না, তাহলে কেন আমার এত যত্ন করেন? আমি মরে গেলেও তো আপনার জীবনে কোনো ফারাক পড়ার কথা না, কিন্তু আমি একটুখানি আঘাত পেলেই আপনি কেমন পাগল পাগল হয়ে যান। এরপরেও কি বলবেন আপনি আমায় সত্যি সত্যি ভালোবাসেন না? মৌয়ের এই অকাট্য তীক্ষ্ণ প্রশ্নে উজান এক মুহূর্তের জন্য পুরো থমকে গেল। মেয়েটা বয়সে ছোট আর চপল হলে কি হবে? মাঝে মধ্যে এমন কিছু কথা বলে যা সরাসরি বুকে গিয়ে আঘাত করে। উজান বিছানা থেকে উঠে মৌয়ের একদম পাশে গিয়ে বসলো। মৌ এক দৃষ্টিতে তার চোখের ভেতরের ভাষা পড়ার চেষ্টা করছিল। উজান নিজের ভেতরের এক তীব্র তপ্ত দীর্ঘশ্বাস ফেলে, মাথাটা সামান্য উঁচুর দিকে তুলে অত্যন্ত দৃঢ় গলায় উত্তর দিল, শোনো পিচ্ছি, তোমায় আমি কখনোই মন থেকে নিজের বউ হিসেবে না মানলেও সামাজিকভাবে আর আইনগতভাবে তুমি এখন আমার বিবাহিতা স্ত্রী। তাই আমার জীবনে তুমি হলে জাস্ট একটা রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি শব্দটার মানে বোঝো তুমি? এর মানে হলো তুমি আমার দায়িত্ব। পৃথিবীর একটা পুরুষ মানুষ সব কিছু এড়িয়ে যেতে পারলেও তার ঘাড়ে আসা দায়িত্ব সে কখনো এড়িয়ে যেতে পারে না। আমি তোমার যত্ন করি, তোমার দায়িত্ব নেই, তোমার সাথে একই বিছানায় ঘুমাই, তার মানে এই নয় যে আমাদের মধ্যকার এই জোরপূর্বক সম্পর্কের কোনো উন্নতি হবে। আমরা আজ যেমন আছি, আমাদের ফিউচারেও আমাদের সম্পর্কটা ঠিক এমনই থাকবে। তবে তোমার যদি মনে হয় যে এই নামমাত্র সম্পর্কে থেকে তুমি তোমার বইয়ের পূর্ণ অধিকার বা ভালোবাসা পাচ্ছ না, তবে তুমি চাইলেই আমার লাইফ থেকে চিরকালের মতো চলে যেতে পারো। কারণ আমি তোমাকে কোনো দিনও মন থেকে নিজের স্ত্রীর মর্যাদা বা ভালোবাসা দিতে পারবো না। আই এম রিয়েলি সরি। ময়ের মুখ থেকে কোনো উত্তর শোনার আগেই উজান বড় বড় পা ফেলিয়ে চলে গেল। ও বিছানার পর পাথরের মূর্তির মতো বসে পাথর করে উজানের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল।
এই অদ্ভুত মানুষটাকে সে কোনো সমীকরণ দিয়ে ঠিকমতো বুঝে উঠতে পারে না। এই মানুষটা এক লহমায় এত ভালো, এত কেয়ারিং হয়ে ওঠে যে মনে হয় দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী, আবার ঠিক পরের লহমায় এত নিষ্ঠুর, এত খারাপ হয়ে যায় যে মনে হয় এক আস্ত পাষাণ। মৌ দেখবে এই প্রফেসরের দায়িত্বের দেওয়াটা তার ভালোবাসার ঝড়ের সামনে আর কতদিন টিকে থাকতে পারে। পুরো ক্লাসরুম জুড়ে চিৎকার, চিল্লাচিল্লি আর হট্টগোলের কান পাতা দেয়। আজ তাদের ফিজিক্স ক্লাসের জন্য সম্পূর্ণ নতুন একজন প্রফেসর আসার কথা রয়েছে, কিন্তু কে সে প্রফেসর, কেমন দেখতে হবেন তিনি, এই নিয়ে ক্লাসের সবার মনে কৌতূহলের শেষ নেই। হঠাৎ মৌ নিজের বেস্ট ফ্রেন্ড কম বোন মেহেরের কাঁধে ক্লান্ত মাথাটা রেখে মিনমিন স্বরে আওড়ালো, মেহু, এখন আবার আমাদের হাড় মাস জ্বালাতে কোন নতুন ইবলিশ শয়তান আসবে বলতো ভাই? এই কলেজের প্রিন্সিপাল বুড়োটাও যে কি পায়, রোজ রোজ টিচার চেঞ্জ করে। মেহের নিচু স্বরে জবাব দিল, ঠিক বুঝতে পারছি না রেমু, তবে ক্যাম্পাসের সিনিয়র আফুদের মুখ থেকে শুনলাম আজ যিনি আমাদের ফিজিক্স ক্লাস নিতে এসেছেন তিনি নাকি ভীষণ কড়া আর বদমেজাজি টাইপস একজন মানুষ, কিন্তু মানুষটা দেখতে নাকি অসম্ভব হ্যান্ডসাম আর ড্যাশিং। মেহেরের মুখে অন্য পুরুষের হ্যান্ডসাম হওয়ার প্রশংসা শুনে মৌ চট করে তার কাঁধ থেকে মাথা তুলে বসলো। সে নিজের চোখ দুটো ছোট ছোট করে বলল, সে যত বড় হ্যান্ডসামই হোক না কেন, আমার প্রফেসর সাহেবের মতো হিরো কিন্তু এই দুনিয়ায় কেউ হবে না, বুঝেছিস? কিন্তু একটা জিনিস ভাবতো মেহু, আমার ওই খিটখিটে প্রফেসর সাহেবটি কোন কলেজের প্রফেসর বলতো? আজ তো ওনারও ভার্সিটির প্রথম দিন। মেহের কাঁধ ঝাঁকিয়ে বলল, আই ডোন্ট নো, কিন্তু তুই তো ভাইকে জিজ্ঞেস করতে পারিস কোন কলেজের প্রফেসর। মৌ এবার ভেঙচে কেটে মুখটা কালো করে নিল। হাঁটাস লোক, আমায় কিছু বললে তো? তাদের এই ফিসফিসানির মাঝেই হঠাৎ গম্ভীর মুখে স্বয়ং কলেজের প্রিন্সিপাল স্যার ক্লাসে প্রবেশ করলেন। প্রিন্সিপাল স্যারকে দেখা মাত্রই পুরো ক্লাসরুমে হইচই এক নিমিষেই পিনপতন নীরবতায় রূপ নিল। সব স্টুডেন্ট একসাথে তড়িৎ গতিতে দাঁড়িয়ে পরম শ্রদ্ধায় সমস্বরে বলে উঠল, গুড মর্নিং স্যার, হাউ আর ইউ? প্রিন্সিপাল স্যার নিজের গম্ভীর মুখে খানিকটা কৃত্রিম হাসি ঝুলিয়ে দুই হাত তুলে সবাইকে বসার ইশারা করে আওড়ালেন, গুড মর্নিং, সিট ডাউন এভরিওয়ান। তবে সত্যি কথা বলতে আমি তোমাদের ওপর আজ বিন্দুমাত্র খুশি নই। এই বিগত মাত্র কয়েক মাসের ভেতরে তোমাদের এই সেকশনের জন্য আমাকে পুরো 6 বছর ফিজিক্স টিচার চেঞ্জ করতে হয়েছে। তোমরা এই ক্লাসের স্টুডেন্টরা সবাই এত বড় মাপের ফাজিল আর বেয়াদব যে তোমাদের যন্ত্রণায় কোনো টিচারই এই ক্লাসে টিচারই করতে চায় না, সবাই ইস্তফা দিয়ে চলে যায়। প্রিন্সিপাল স্যার একটু থামলেন, তারপর ক্লাসের সবার দিকে এক কড়া দৃষ্টিপাত করে আবারও বলতে লাগলেন, অবশেষে একজনকে অনেক অনেক রিকোয়েস্ট করার পর তিনি তোমাদের এই ক্লাসের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। অবশ্য বলে রাখা ভালো, তিনি ইন্টারমিডিয়েটের কোনো ক্লাস নেওয়ার জন্য এই কলেজে জয়েন করেনি, তিনি মূলত অনার্সেল গোল্ড মেডেলিস্ট প্রফেসর। কিন্তু আমার ব্যক্তিগত অনুরোধে তিনি তোমাদের ফিজিক্সের বেসিক ঠিক করতে রাজি হয়েছে। তবে এখন তোমাদের নিয়ে আমার বড্ড টেনশন হচ্ছে, কারণ আজ যিনি তোমাদের সামনে আছেন তিনি বড্ড কড়া জাতের মানুষ। ওনার মুখের কথার চেয়ে হাতের অ্যাকশন বেশি চলে। সো এভরিবডি প্লিজ ওয়েলকাম মিস্টার উজান চৌধুরী। উজান চৌধুরী নামটা প্রিন্সিপাল স্যারের মুখে শোনা মাত্রই মৌ আর মেহের চমকে উঠল। তারা তীব্র এক ধাক্কা খেয়ে চোখ বড় বড় করে একে অপরের মুখের দিকে তাকালো। মেহেরের হাতের কলমটা হাত থেকে ফসকে নিচে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে গাম্ভীর্য নিয়ে ক্লাসরুমে প্রবেশ করলো উজান। আজ সাদা শার্ট আর ফর্মাল প্যান্টে তাকে দেখতে এতটা ড্যাশিং আর অসম্ভব সুন্দর লাগছিল যে ক্লাসের প্রতিটা মেয়ে স্টুডেন্ট এক পলকে তার দিকে হাঁ করে তাকিয়ে রইল। পুরো ক্লাসের মেয়েদের চোখ যেন আজ উজানের উপর গিয়ে একদম আঠার মতো আটকে গেল। প্রিন্সিপাল স্যার উজানের কাঁধে হাত রেখেই নিচু স্বরে সিলেবাস নিয়ে কিছু সময় কথা বললেন এবং উজানকে ক্লাসের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। উজান ক্লাসের পোডিয়ামের সামনে দাঁড়িয়ে নিজের চোখের সানগ্লাসটা খুলল, তারপর ক্লাসের স্টুডেন্টদের দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টিটা দিল। সাথে সাথে সে নিজেও তীব্র এক শক খেয়ে একদম পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। ক্লাসে ঠিক মাঝখানের বেঞ্চে বসে আছে তার ঘরের মৌ মহাশয়া, যে নিজের বড় বড় হরিণী চোখ দুটো মেলে তার দিকে তপ্ত চোখে তাকিয়ে আছে। উজান নিজের অজান্তে একটা ঢুক গেল। মৌ যে এই কলেজে পড়াশোনা করে তা উজান আগে জানতো না।
জানলে নেচে নেচে প্রিন্সিপাল স্যারের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিজের পায়ে নিজে কুড়াল মারতে আসতো না। এতক্ষণ বাড়ির বাইরে সে একটু শান্তি নিঃশ্বাস ফেলবে বলে মনের ভেতরে যে আনন্দটুকু ছিল, এখন এই ক্লাসরুমে বউ নামক মোস্ট ডেঞ্জারাস মেয়েটাকে দেখে, নিজের স্টুডেন্ট হিসেবে দেখে উজানের গলার জল নিমিষে শুকিয়ে কাঠ হয়ে গেল। এদিকে মৌ নিজের গাল দুটো রাগে রসগোল্লার মতো ফুলিয়ে হাত দুটো বুকের উপর আড়াআড়ি ভাবে বেঁধে বরের দিকে চোখ রাঙিয়ে বসে রইল। মনে মনে ভাবলো এই খাটাস লোকটা তাকে মনে মনে একটু ভালোবাসে না, তা তো সে ভালো করে জানে, কিন্তু তাই বলে কি নিজের বিবাহিতা বউকে এত বড় একটা কথা লুকিয়ে যাবে? তার এই কলেজের ফিজিক্স প্রফেসর হিসেবে জয়েন করতে আসছে, অথচ তাকে একবারের জন্য মুখ ফুটে বলল না। এত বড় ধোঁকাবাজ লোক তো দুনিয়ার দুটো নেই। পুরো ক্লাসের স্তব্ধতার মাঝে মেহেরও নিজের ঘোর কাটিয়ে উঠল। সে চরম বিস্ময় নিয়ে পাশে বসা ময়ের পাঁজরে নিজের কনুই দিয়ে একটা জোরালো খোঁচা মারল। তারপর ওজানের দিকে হাঁ করে তাকিয়ে থাকা ময়ের কানের কাছে মুখে নিয়ে অত্যন্ত ফিসফিসানি স্বরে জিজ্ঞেস করলো, মো, ভাইয়া এখানে কি করে? ময়ের মুখের ভাষা যেন এক নিমিষে হারিয়ে গেছে। সে এখনো নিজের বড় বড় চোখ জোড়া মিলিয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে সামনের পেডিয়ামে দাঁড়িয়ে থাকা উজানের দিকেই তাকিয়ে আছে। এরই মাঝে উজান নিজেকে দ্রুত স্বাভাবিক করে নিল। ক্লাসের বাকি মেয়েদের হা করে তাকিয়ে থাকা আর ময়ের ওই বোকা বনে যাওয়া মুখ দেখে সে নিজের ঠোঁটের কোণে এক সেলতে চৌধুরী মুচকি হাসি ঝুলালো। তারপর ডাস্টার আর চকটা টেবিলের উপর রেখে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ও ভরাট গলায় বলতে লাগলো, হাই এভরিবডি, আমি তোমাদের নিউ ফিজিক্স টিচার উজান চৌধুরী। আজ যেহেতু তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, তাই আমি সরাসরি পড়ালেখায় যাব না। আমি চাই আজ সবাই সংক্ষেপে নিজেদের একটা ফর্মাল পরিচয় দাও। কথাটা শেষ করে উজান প্রথম বেঞ্চের কর্নারে বসা মেয়েটির দিকে নিজের ধারালো ও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। মেয়েটিকে উদ্দেশ্য করে সে এক ভ্রু উঁচিয়ে অত্যন্ত পেশাদার কণ্ঠে বলে উঠল, হেই গার্ল, স্ট্যান্ড আপ। হোয়াট ইজ ইয়োর নেম? উজান মূলত মৌকে খ্যাপানোর জন্য এবং ক্লাসের সবার সামনে নিজের পেশাদারিত্ব বজায় রাখতে এই প্রশ্নটা করেছিল। কিন্তু উজান যেদিকে তাকিয়ে প্রশ্নটা করেছিল সে ছিল এই কলেজের সবচেয়ে অহংকারী আর ডানপিটে মেয়ে, ললিতা আফরিন। পুরো কলেজে মাসে মাসে মোটা অঙ্কের ডোনেশন দেওয়া মিস্টার আরকাম সাহেবের মেয়ে সে। কলেজের তথাকথিত সুন্দরী ও স্টাইলিশ নারীদের মধ্যে অন্যতম একজন, যার ক্ষমতার দাবটে কলেজের সাধারণ স্টুডেন্ট থেকে শুরু করে অনেক টিচারও মাথা নিচু করে কথা বলেন, নয়তো সামান্য অজুহাতে তাকে সোজা কলেজ থেকে বহিষ্কার করার হুমকি দেওয়া হয়। বাবা আরকাম আফরিন দাসের নাম করা ও বড় মাপের বিজনেসম্যান হওয়ায় ললিতার অহংকারে মাটিতে পা পড়ে না। মেয়েটা বড্ড একরুখা আর জেদি। জীবনে সে যা চেয়েছে তা যে কোনো মূল্যে পেয়ে ছেড়েছে। ললিতা ভাবলো এই হ্যান্ডসাম ও ড্যাশিং প্রফেসর বুঝি তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে নামটি জানতে চেয়েছে। সে নিজের ঠোঁটে এক চলতে চপল হাসি ঝরিয়ে খানিকটা ওজনের দিকে ঝুঁকে এলো এবং আদুরে গলায় বলল, আই এম ললিতা আফরিন, মিস্টার আরকাম আফরিন সাহেব ওরফে এই কলেজের যিনি মূল প্রতিষ্ঠাতা ও দাতা। আমি ওনার একমাত্র মেয়ে। ললিতার ধারণা ছিল তার বাবার নাম আর বিপুল প্রতিপত্তির কথা শুনলে এই নতুন প্রফেসরও বাকিদের মতোই থতমত খেয়ে তাকে সমীহ করে কথা শুরু করবেন। কিন্তু এই মেয়েটির এই দামাকি ও বাড়তি উত্তরে উজান বিন্দুমাত্র খুশি হলো না, বরং তার গম্ভীর মুখপয়ব আরো শক্ত ও শীতল হয়ে উঠল। সে ললিতার দিকে এক পলক তাকিয়ে অত্যন্ত কড়া ও গম্ভীর স্বরে ক্লাসরুম কাঁপিয়ে আওড়ালো, জাস্ট শাট আপ মিস আফরিন। ক্লাসে অতিরিক্ত কথা একদম অপছন্দ আমার। আমি তোমাকে শুধু তোমার নিজের নামটুকু জিজ্ঞেস করেছি, তোমার বাবার নাম কিংবা ওনার সম্পত্তির খতিয়ান জানতে চাইনি। সো বিহেভ ইয়োর সেলফ। উজানের মতো একজন অত্যন্ত হ্যান্ডসাম কিন্তু কঠোর শিক্ষকের কাছ থেকে পুরো ক্লাসের সামনে এমন অপমানজনক ও কড়া ধমক খাবে তা ললিতা নিজের স্বপ্নেও কল্পনা করেনি। মুহূর্তের মধ্যে পুরো ক্লাসের সামনে ললিতার অহংকারী ফর্সা মুখের রং পাল্টে গিয়ে লাল কালো হয়ে গেল। অপমানে আর রাগে তার শরীর কাঁপতে লাগলো। উজানও দ্রুত ললিতার সামনে থেকে সরে গেল। সে এবার এক এক করে ক্লাসের বাকি সকল স্টুডেন্টের কাছে গিয়ে তাদের পরিচয় জেনে নিতে লাগলো। এভাবে একে একে সবার পরিচয় নেওয়া শেষ করে উজান এবার ধীর পায়ে এগিয়ে গিয়ে ঠিক ময়ের বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। ক্লাসের বাকি সব স্টুডেন্ট উজানকে সামনে আসতে দেখে সসম্মানে দাঁড়িয়ে গেলেও মো কিন্তু নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। সে আগের মতোই গাল দুটো রসগোল্লার মতো ফুলিয়ে অভিমানী মুখ করে বেঞ্চে বসে রইল। পাশে বসা মেহের তাকে কোনো দিয়ে কয়েকবার খোঁচা মেরে দাঁড়িয়ে পড়ার কথা বলল, তবু মো উজানের উপর অভিমানে একটু শুনল না।
উজান নিজের মুখে চরম গাম্ভীর্য বজায় রেখে ভরাট গলায় মৌকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো। মিস তাসফিয়া মৌ, প্লিজ স্ট্যান্ড আপ। মৌ এবার উজানের কড়া ধমক শুনে বাধ্য হয়ে দাঁড়িয়ে গেল বটে, কিন্তু সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। উজানের চোখের দিকে একবারের জন্য তাকালো না। মৌয়ের এমন বাচ্চাদের মতো অভিমানী ও রাগী মুখখানা দেখে উজান নিজের মনের ভেতর এক চিলতে নিঃশব্দে হাসলো। তবে ক্লাসের বাকি স্টুডেন্টরা এবার একদম ড্যাব ড্যাব করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল, কারণ মৌ তো এখনো নিজের মুখ ফুটে নামই বলেনি। তাহলে এই নতুন প্রফেসর প্রথম দিনই তার নাম তাসফিয়া মৌ কিভাবে নিখুঁতভাবে জানতে পারলেন, সেটা সবার মাথায় ঢুকছিল না। উজান সবার মনের কৌতূহল টের পেয়ে কিছুটা নিচু হয়ে মেঝে থেকে মৌয়ের উপরে থাকা ফিজিক্স বইটা কুড়িয়ে নিল। বইয়ের প্রচ্ছদে বড় বড় অক্ষরে লেখা তাসফিয়া মৌ। উজান বইটা আলতো করে মৌয়ের বেঞ্চের উপর রেখে ক্লাসের বাকি স্টুডেন্টদের উদ্দেশ্যে আওড়ালো। লিসেন এভরিবডি, মিস তাসফিয়া মৌয়ের নামটা আমি এত নিখুঁতভাবে কিভাবে জানতে পারলাম তা এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সো আমার মুখের দিকে ওভাবে হা করে না তাকিয়ে সবাই নিজেদের সামনের বইয়ের দিকে মনোযোগ দাও। উজানের চতুর বুদ্ধি দেখে ক্লাসের সকল স্টুডেন্ট লজ্জায় মাথা নিচু করে নিল। আর ঠিক সেই সুযোগেই উজান মৌয়ের দিকে বেশ খানিকটা ঝুঁকে সে একদম নিচু ফিসফিসানো স্বরে করা গলায় বলে উঠল। মিসেস চৌধুরী, ক্লাস টাইম শেষ হওয়া মাত্রই সরাসরি আমার পার্সোনাল কেবিনে এসে দেখা করবেন, নয়তো কলেজের প্রথম দিনেই কিন্তু বড় রকমের পানিশমেন্ট পেতে হবে, মনে থাকে যেন। কথাটা বলেই উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে ব্ল্যাকবোর্ডের সামনে গিয়ে ফিজিক্সের কিছু বেসিক ম্যাথ আর সূত্র বোর্ডে করাতে লাগলো। দেখতে দেখতে ক্লাসের নির্ধারিত সময় প্রায় শেষের দিকে চলে এলো। উজান সবার উদ্দেশ্যে কড়া গলায় জানালো। এভরিওয়ান, আজ যেহেতু তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, সেই জন্য আজকে আর বেশি কিছু করাচ্ছি না। নেক্সট ক্লাসে আসার আগে বোর্ডে দেওয়া এই ম্যাথগুলো সবাই হোমওয়ার্ক হিসেবে করে নিয়ে আসবে, নয়তো ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। উজানের এই কড়া নির্দেশ শোনা মাত্রই ক্লাসের মাঝখানের বেঞ্চ থেকে একটা ছেলে তার ছেলের হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে পড়লো। সে অত্যন্ত দামাকি সুরে বলল। পানিশমেন্ট মানে? কিসের পানিশমেন্টের কথা বলছেন স্যার? এই কলেজের হিস্ট্রিতে আজ পর্যন্ত কোনো বড় বড় টিচারও আমাদের এই সেকশনকে পানিশমেন্ট দেওয়ার কথা কল্পনা করতে পারেনি। আর আপনি কলেজে পা রাখার কয়েক ঘন্টাও হয়নি, এর মধ্যেই আমাদের পানিশমেন্ট দেওয়ার ভয় দেখাচ্ছেন। শুনেন স্যার, আমি হলাম এই এলাকার ওসির ছেলে, আমাকে এইসব ফালতু ভয় দেখাবেন না, নয়তো আপনার চাকরি। ছেলেটির হুমকি মাখা কথা শেষ হওয়ার আগেই উজান বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে ছেলেটির কলার চেপে ধরে তার গালে পরপর কয়েকটা সজোরে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। আচমকা ক্লাসরুমে এমন একটা কাণ্ড ঘটে যাবে তা কেউ ভাবেনি। থাপ্পড় খেয়ে ওসির বুকে যাওয়া ছেলে জিহাদ নিজের গাল চেপে ধরে চরম ভয়ে আর আতঙ্কে কাঁপতে লাগলো। পুরো ক্লাসরুম জুড়ে এক ভয়ানক নিস্তব্ধতা নেমে এলো, যেখানে এই কলেজে জিহাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কোনো সাধারণ স্টুডেন্ট বা কোনো টিচারের হতো না, সেখানে এই নতুন প্রফেসর প্রথম দিনেই তাকে সবার সামনে চড় মারলো। এটা ভেবেই জিহাদের রাগে গা জ্বলছিল, কিন্তু উজানের রুদ্র রূপ দেখে সেটু শব্দ করার সাহস পেল না। উজান এবার বাঘের মতো গর্জন তুলে পুরো ক্লাস কাঁপিয়ে তুলল। লিসেন টু মি কেয়ারফুলি। উজান চৌধুরী কারো বাপের কেনা গোলাম নয়। এই ক্লাসের সময়টুকু যেহেতু আমার, সো এই চারটি দেয়ালের ভেতরে সব কিছু শুধুমাত্র আমার রুলস অনুযায়ী চলবে। কার বাবা মিনিস্টার, কার বাবা ওসি, এসব ফালতু জিনিস দেখার টাইম বা ইন্টারেস্ট আমার বিন্দুমাত্র নেই। আজ ফার্স্ট ডে বলে তোমাকে শুধু ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি আমার ক্লাসে এমন তেরি বেরি করো, তবে কান ধরে পুরো ক্যাম্পাসে এক পায়ে ঘোরাবো, মাইন্ড ইট। আর হ্যাঁ, লিসেন, গার্লস তোমরা মেয়ে বলে পার পেয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। অন্যায় করলে কাউকে ছেড়ে দেওয়া উজান চৌধুরীর হাতে নেই, মনে রেখো সবাই। যে ক্লাসে সবসময় টিচারের চেয়ে স্টুডেন্টের চেল্লানোর শব্দে কান পাতা যেত না, আজ সেই ক্লাসের প্রতিটা স্টুডেন্ট একদম মুখে কুলো পেটে বিড়ালের মতো চুপ হয়ে রইল। কারো মুখে একটা কথাও শুনল না। আর এই মাঝে উজান নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে দ্রুত ক্লাসরুম ত্যাগ করে করিডোর দিয়ে হেঁটে নিজের পার্সোনাল কেবিনের দিকে এগিয়ে গেল। ক্লাস শেষ করে উজান নিজের ক্লান্তি দূর করতে যেই না নিজের পার্সোনাল কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকেছে, ঠিক তখনই হঠাৎ কেউ একজনের সে তীব্র আবেগে তাকে শক্ত করে জাপটে ধরল। উজান মুহূর্তের মধ্যে স্তব্ধ ও নিথর হয়ে গেল। তাকে এভাবে হুটহাট করে জড়িয়ে ধরার অধিকার আর পাগলামি শুধুমাত্র তার পুচকে বউ ময়ূরী আছে।
কিন্তু মৌ তো এখন মাত্রই ক্লাস শেষ করে বান্ধবীদের সাথে ক্লাসরুমে থাকার কথা। তাহলে এই বন্ধ কেবিনের ভিতরে এত সাহস নিয়ে তাকে কে জড়িয়ে ধরলো? উজান নিজের সমস্ত পুরুষালী শক্তি দিয়ে নিজেকে সেই বাঁধন থেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই তার কানের কাছে এক চেনা বিষাক্ত মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। উজান, কেমন আছো তুমি? এতগুলো বছর পর আজ সামনাসামনি দেখে ওইভাবে চট করে ভুলে গেলে আমায়? কণ্ঠটা শোনা মাত্রই উজানের চেনা পৃথিবীর সব আলো যেন এক পলকে নিভে গেল। সে তীব্র এক ঝটকায় মেয়েটিকে নিজের শরীর থেকে দূরে সরে দিল। মেয়েটির মুখের দিকে তাকানো মাত্রই উজানের চারপাশের চেনা জগৎটা যেন স্তব্ধ হয়ে গেল। এই তো সেই শিরিন, যাকে উজান নিজের তরুণ বয়সে নিজের উদীয়মান যৌবনের প্রথম দেখার পর পাগলের মতো ভালোবেসেছিল। মেয়েটির মুখের অভাব এখনো ঠিক আগের মতোই আছে, চেহারায় তেমন কোনো পরিবর্তন আসেনি। তবে এক সময় এই মেয়েটিকে উজান যতটা না ভালোবাসতো, আজ তার চেয়ে কোটি গুণ বেশি ঘৃণা করে। যাকে নিয়ে একসময় স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে নিজের জীবনের ঘরণী বানানোর হাজারো রঙিন স্বপ্ন বুনতে উজান, ঠিক সেই মেয়েটি একদিন উজানকে একাকী এক মাঝ দরিয়ায় ফেলে তারই সবচেয়ে কাছের বন্ধুর হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে নতুন সংসার শুরু করেছিল। আজ দীর্ঘ 14টা বছর পর তাদের আবারও সামনাসামনি দেখা হলো। উজানের বয়স যখন মাত্র 16, তখন তাদের স্কুলে নতুন ভর্তি হয়েছিল শিরিন। মেয়েটি ছিল উজানের চেয়ে 3 বছরের জুনিয়র। প্রথমে দুজনের মধ্যে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে তা এক গভীর ও অন্ধ ভালোবাসায় রূপান্তর হয়। একসাথে স্কুলের গণ্ডি পেরিয়ে যখন তারা কলেজ লাইফের শেষ প্রান্তে, ঠিক তখনই এইচএসসি পরীক্ষার মাত্র কয়েক মাস আগে শিরিন উজানেরই পরম বন্ধুর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। অথচ উজান তাকে নিজের জীবনের সবটুকু উজাড় করে ভালোবাসত। উজানের সাথে শিরিনের 4 বছরের দীর্ঘ সম্পর্ক ছিল, কিন্তু পরে উজান জানতে পারে তার আড়ালে তার বন্ধুর সাথে নাকি শিরিনের 5 বছরের গভীর সম্পর্ক ছিল। শুধুমাত্র এই একটি মেয়ের বিশ্বাসঘাতকতার জন্যই উজানের সাজানো সুন্দর জীবনটা এক নিমেষে তছনছ হয়ে গিয়েছিল। সে এতটাই মানসিক আঘাত পেয়েছিল যে জীবনের প্রথম পরীক্ষা এইচএসসিতে সেফ ফেল করে বসেছিল। তারপর বছরের পর বছর একাকে নিজেকে পুড়িয়ে এসে ধীরে ধীরে মুভ অন করে আজকের এই স্বনামধন্য গোল্ড মেডেলিস্ট প্রফেসর উজান চৌধুরী হয়েছে। এখন সে এই মেয়েটিকে তীব্র ঘৃণা করলেও মনের কোনো এক অন্ধকার কোণ থেকে তার নামটা পুরোপুরি ভুলতে পারেনি। তবে এই বিগত কয়েকটা দিন ধরে মৌ তার লাইফে আসার পর থেকে এই বিষাক্ত মেয়েটির কথা উজান যেন ভুলে গিয়েছিল। তার মনেই থাকতো না শিরিনের কথা। উজানকে এভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শিরিন আবারও এক পা এগিয়ে সে চোখের জল ফেলে তীব্র আবেগে উজানকে শক্ত করে জড়িয়ে ধরল। আর ঠিক সে চরম মুখ্য মুহূর্তে প্রফেসরের কেবিনের দরজা ঠেলে ভেতরের রুমে প্রবেশ করল মৌ। ভেতরে ঢুকেই উজান আর শিরিনকে এমন এক অতি ঘনিষ্ঠ অপ্রস্তুত অবস্থায় জড়িয়ে ধরে থাকতে দেখে মৌয়ের মাথার উপর যেন আস্ত আকাশটায় ভেঙে পড়ল। তার বুকের ভেতরটা এক নিমিষে হাজারটা টুকরো হয়ে গেল। যাকে সে ভালোবাসে সে এখন অন্য একটা অচেনা মেয়ের বাহুবন্ধনে আবদ্ধ। মৌয়ের চোখ দুটো মুহূর্তের মধ্যে নোনা জলে ভরে উঠল এবং আপনা আপনি 2 ফোঁটা অশ্রু গাল বেয়ে উড়ে পড়ল মেঝেতে। উজান দরজার দিকে তাকিয়ে মৌয়ের ভাঙা চাউনি দেখে পুরোপুরি থমকে গেল। সে তড়িঘড়ি করে শিরিনকে নিজের শরীর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু শিরিন এবার বড় শক্ত করে উজানকে আঁকড়ে ধরে রাখায় উজান তাকে সরাতে ব্যর্থ হলো। আর উজানের বুকে অন্য নারীর এই অধিকার দেখা মাত্রই মৌ আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে নিজের আত্মসম্মান বিলিয়ে দিল না। সে কাঁদতে কাঁদতে তড়িৎ গতিতে কেবিন ছেড়ে করিডোর দিয়ে বাইরের দিকে ছুটে চলে গেল। উজান এবার নিজের সর্বশক্তি খাটিয়ে শিরিনকে এক ঝটকায় দূরে সরিয়ে দিয়ে তার গাল বরাবর 2টো থাপ্পড় বসিয়ে দিল। উজান মুহূর্তের মধ্যেই বাঘের মতো গর্জন করে উঠল। খা, তুই কোন সাহসে আমাকে জড়িয়ে ধরলি? শিরিন হকচকে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, উজান, তুমি আমাকে থাপ্পড় দিলে, আবার এত নোংরা ভাষায় গালি দিচ্ছ? নিজের ভালোবাসার মানুষের সাথে কেউ কি এত রুড বিহেভ করে? উজান সঙ্গে সঙ্গে শিরিনের গাল দুটো শক্ত করে চেপে ধরে তাতে দাঁত চেপে বলল, তোর মতো বা উজান চৌধুরী অন্তত ভালোবাসে না। কাল নাগিনি আমি তোকে 14 বছর আগে আমার লাইফ থেকে আউট করে দিয়েছি, আর আজ এত বছর পর তুই এসে আমাকে ভালোবাসা দেখাচ্ছিস? শর্মা। উজান আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে মৌয়ের পিছু পিছু দৌড়ে দিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। করিডোরের শেষ প্রান্তে মেহেরকে দাঁড়িয়ে থাকতে দেখে উজান উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞেস করলো, মেহের পিচ্ছি কোথায়? ওকে দেখেছো?
মতো কান্না করতে করতে কলেজে গেট দিয়ে বের হয়ে গেল। কিন্তু ভাইয়া, সরি স্যার, আপনি মোকে এমন কি বললেন যে ওভাবে কান্না করতে করতে চলে গেল? আপনি কি ওকে আবার থাপ্পড় মেরেছেন? এই মেয়ে, তোমার কি সেন্স নেই? আমি কোনো বড়দে ওইটুকু একটা মেয়েকে মারতে যাব? তাছাড়া ও তো আমার বউ। উজান আর কোনো কথা না বলেই বড় বড় পা ফেলে দ্রুত গেট দিয়ে বেরিয়ে গেল। তার দ্রুত চলে যাওয়ার দিকে তাকিয়ে মেহের মুগ্ধ হয়ে হাসলো। অনিচ্ছায় হলেও আজ প্রথমবারের মতো উজান মুখকে নিজের বউ বলে স্বীকৃতি করলো। এদিকে মৌ বাসায় ফিরে নিজের রুমে ঢুকে একটার পর একটা জিনিস মেঝেতে ছুড়ে দিয়ে ভাঙতে শুরু করলো। পুরো রুম লন্ডভন্ড হয়ে গেছে। তার চোখ থেকে অনবরত অশ্রু গড়াচ্ছে। বাড়িতে আজ শুধু আরিফুল চৌধুরী, তুবা আর মৌসুমী চৌধুরী রয়েছেন। বাকিরা সবাই কাজে বাইরে। তুবা অনেক চেষ্টা করেছে মৌকে শান্ত করার, তবে মৌ তাকে নিজের ধারে কাছেও আসতে দিচ্ছে না। আরিফুল চৌধুরী আর তুবা রুমের দরজার বাইরে হতাশ হয়ে দাঁড়িয়ে আছেন। মেয়েটার হঠাৎ এমন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার কারণ কেউ বুঝে উঠতে পারছে না। মৌ হাতের তালু দিয়ে চোখ মুছে ডুকরে কেঁদে উঠল। তারপর পাশ থেকে একটা ফুলদানি নিয়ে সজোরে ড্রেসিং টেবিলের আয়নার দিকে ছুঁড়ে মারল। ঝনঝন শব্দে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, থাকবো না আমি এই বাড়িতে, আমি একটুও থাকবো না। আমায় কেউ ভালোবাসে না, আমি চলে যাব এখান থেকে। ঠিক সেই মুহূর্তে উজান তড়িঘড়ি হয়ে রুমে প্রবেশ করলো। মৌয়ের কাছাকাছি আসতে সে আবারও চিৎকার করে উঠল, একদম আমার কাছে আসবেন না। আমি এই রুমের সব ভেঙে ফেলবো, কিচ্ছু রাখবো না, আর চলেই যাব আমি আপনার জীবন থেকে। থাকবো না আমি আর এক মুহূর্ত। উজান মৌয়ের কাছাকাছি পৌঁছাতে পারছে না, কারণ মৌ তার উপর একের একে জিনিস ছুঁড়ে মারছে। কাঁদতে কাঁদতে মৌয়ের মুখটা অনেকটা ফুলে উঠেছে। উজান নরম স্বরে বলল, পিচ্ছি, প্লিজ স্টপ। কেন এমন করছো? বললাম না আসবেন না আমার কাছে। এই বলে মৌ উজানের শখের টফিগুলো মেঝেতে আছাড় দিয়ে ভেঙে ফেলল। রুম ভর্তি এখন ভাঙা কাজ আর ধ্বংসস্তূপ, কিন্তু উজান তবু শান্ত। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা তুবা আর আরিফুল চৌধুরী হা করে তাকিয়ে আছেন। যে জিনিসগুলো উজান ইফাতকে পর্যন্ত স্পর্শ করতে দিত না ভেঙে যাওয়ার ভয়ে, আজ মৌ সেগুলো ভেঙে ফেলার পরেও উজান একদম চুপ। তার মুখে সামান্যতম রাগের আচরণ নেই। তুবা আরিফুল চৌধুরীর দিকে তাকিয়ে ফিসফিস করলো, বাবা, এসব কি দেখছি? ভাই বউকে এত বড় কাণ্ডের পরেও একটা বকাও দিচ্ছে না। সেটাই তো ভাবছি আম্মাজান, ছেলেটার আজ কি হলো? উজান কয়েক ধাপ এগিয়ে মৌয়ের দিকে হাত বাড়ালো। মৌর সাথে সাথে ভাঙা কাচের টুকরো হাতে নিয়ে সাথে সাথে আবারও চিৎকার করে উঠল, আসবেন না আমার কাছে। যদি আসেন তাহলে আমি নিজেই নিজেকে আঘাত করব। ঠিক সেই মুহূর্তে উজান বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে মৌয়ের হাত থেকে কাচের টুকরো ফেলে দিয়ে নিজের দুই বাহুর মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর মৌয়ের কানের কাছে মুখে নিয়ে অত্যন্ত আদরে ও শান্ত স্বরে আওড়ালো, মিসেস উজান চৌধুরী, প্লিজ রাগটা একটু কন্ট্রোলে আনেন। আপনার এই অগ্নিকন্যার রূপ উজান চৌধুরী নিতে পারছে না। মুহূর্তের মধ্যে পুরো রুম যেন নিস্তব্ধ হয়ে গেল। ময়ের চোখ কপালে ওঠার উপক্রম। উজান তাকে মিসেস সুজান চৌধুরী বলে ডাকছে। দরজার বাইরে থাকা আরিফুল চৌধুরী আর তুবা বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। বাবা, ভাইয়ের কি মাথা ঠিক আছে? কিসব আবল তাবল বলছে ভাই। আরিফুল চৌধুরী নিজের ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির মুচকি হাসি ঝুলিয়ে তুবার মাথায় হাত রাখলেন। অত্যন্ত রসিকতার সুরে ফিসফিসিয়ে বললেন, আম্মাজান, ছেলে আমার একবার পুরোপুরি ফেঁসে গিয়েছে। মুখে সারাদিন বউ মানি না বলা আমার ছেলেটা আজ নিজের অজান্তেই এই পুচকি মেয়েটার প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে। বাবা, আমার মনে হয় এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ওদের পার্সোনাল স্পেস দেওয়া দরকার। আরিফুল চৌধুরী চশমাটা নাকের উপর ঠিক করতে করতে বললেন, আম্মাজান, নাটক তো মাত্র জমলো, আরও একটু দাঁড়িয়ে দেখি না ছেলে আমার কিভাবে বউয়ের রাগ ভাঙায়। তুবা এবার কৃত্রিম ভাবে নাক ছিটকে বাবার হাত ধরে টেনে সরিয়ে নিয়ে বলল, ছি বাবা, আপনার একটুও লজ্জা করে না নিজের জোয়ান ছেলের রুমে ওভাবে আড়ি পাততে? আমি কিন্তু এখন গিয়ে আম্মুকে সব বলে দেব, দেখবো তখন আপনার কি হয়। এই আম্মাজান, একদম এই ভুল কাজটা করো না। এমনিতেই তোমার শাশুড়ি সারাদিন আমার উপর রেগে থাকে। এই কথা শুনে আজ আমায় সোজা বাসা থেকে বের করে দিবে। চলো চলো, চলেই যাই। ছেলে তার বউয়ের সাথে যা ইচ্ছে করুক, আমাদের আর মাথা ঘামিয়ে কাজ নেই। তুবা আর আরিফুল চৌধুরী দুজনে হাসতে হাসতে ড্রয়িং রুমের দিকে চলে গেলেন। তারা সম্পর্কে শ্বশুর আর পুত্রবধূ হলেও তাদের ভেতরের বন্ডিংটা ছিল একদম গভীর বন্ধুদের মতো। এদিকে রুমের ভেতরে পরিস্থিতি তখনও থমথমে।
উজানের ওই শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ ছটফট করতে লাগলো। তার বুকে দু হাত দিয়ে ধাক্কা মারতে লাগলো, কিন্তু উজান আজ বড্ড নাছুরবান্দা। সে মুখকে একটু ছাড়লো না, বরং নিজের বিশ্বাস শক্ত বুকে আষ্টে পৃষ্ঠে জোরে ধরে রাখলো। উজানের বুকের চেনা ও উষ্ণ ঘ্রাণে হঠাৎ করেই মোর শান্ত হয়ে গেল। ছটফটানি থামিয়ে সে একদম নিথর হয়ে রইল। উজান তখন মোয়ের সে নীরবতা টের পেয়ে আলতো করে মুখে নিজের দিকে ঘুরিয়ে তার মুখ পানে তাকালো। অত্যন্ত নরম সুরে জিজ্ঞেস করলো, মিসেস চৌধুরী রাগ কি একটু কমেছে? মো এক সেকেন্ডের জন্য উজানের ওই মায়াবী চোখের দিকে তাকালো না। সে তীব্র এক ঝটকায় নিজেকে উজানের হাত থেকে ছাড়িয়ে নিল। তারপর ধীর পায়ে বিছানার মাঝখানে গিয়ে হাঁটু পেড়ে বসে নিজের দুই হাঁটুর মাঝখানে মুখটা গুজে দিল। উজান আবারও তার পিছু পিছু বিছানার সামনে এসে বসলো, কিন্তু মো টু শব্দ করা তো দূর, একবারের জন্য তার দিকে চোখ তুলে তাকালো না। মোয়ের এই অস্বাভাবিক নীরবতায় উজান বেশ অবাক হলো। এই মেয়েটার স্বভাব তো এমন নয়, কিন্তু এখন সে যেভাবে চুপ হয়ে গেছে তাতে উজান খুব ভালো করে বুঝতে পারলো তার পিচ্ছি বউটা আজ বড্ড বেশি কষ্ট পেয়েছে। উজান নিজের গলার স্বর যতটা সম্ভব কোমল করে নিচু স্বরে আওড়ালো, পিচ্ছি। কিন্তু এবারও মোয়ের পক্ষে থেকে কোনো রেসপন্স এলো না। সে হাঁটুর ভেতর মুখ গুজে এবার নিঃশব্দে ফুপে ফুপে কাঁদতে লাগলো। মোয়ের সে কান্নার তীব্র ভেজা আওয়াজটা তীরের মতো সে উজানের বুকের ভেতরে বিঁধল। তার হৃৎপিণ্ডটা যেন এক নিমেষে হাহাকার করে উঠল। ইদানিং এই মেয়েটার মুখখানা একটু কালো হয়ে থাকলেও যেখানে উজানের বুকটা ব্যথায় টনটন করে, সেখানে আজ মেয়েটা নিজের চোখের অস্ত্র ফেলছে। উজান কিছুতেই ময়ূরের কষ্ট নিতে পারছে না। উজান বারবার চেষ্টা করলো ময়ূর চেপে ধরে নিজের দিকে ফেরাতে, কিন্তু বরাবরই ফলাফল শূন্য রইল। মুখ তুলল না। উজান এক তপ্ত ও দীর্ঘশ্বাস ফেলল। সে মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে কক্ষ ত্যাগ করলো। সে বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে তরতর করে নিচে নামছে। তার চোখে মুখে তখন এক অদ্ভুত তাড়া। সদর দরজার কাছাকাছি পৌঁছাতেই ড্রয়িং রুমে বসা তুবা পেছন থেকে কৌতূহলী গলায় বলল, ভাইয়া, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ তুমি? উজান এক পলক পেছন ফিরে তাকালো। তার ঠোঁটের কোণে তখন এক চিলতে মৃদু ও রহস্যময় হাসি। সে উত্তর দিল, মিসেস চৌধুরী বড্ড অভিমান করেছে আমার উপর, তাই তার সেই কঠিন অভিমান ভাঙানোর মেডিসিন আনতে যাচ্ছি। কথাটা বলেই উজান সদর দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তুবা উজানের যাওয়ার দিকে তাকিয়ে নিজের মনে মুচকি হাসলো। মনে মনে ভাবলো, যাক, ছেলেটার অবশেষে বোধ বুদ্ধি হচ্ছে তাহলে। প্রায় 8 ঘন্টা পর উজান দুই হাতে অনেকগুলো বড় বড় কার্টুন আর বক্স নিয়ে হন্তদন্ত হয়ে বাসায় ঢুকলো। তা দেখে ড্রয়িং রুমে বসে থাকা সবার চোখ যেন চরক গাছ। বিস্ময়ে সবার মুখ হা হয়ে গেল। যে উজান চৌধুরী জীবনে কখনো নিজের এক গ্লাস পানিও নিজের হাতে তুলে খায়নি, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যের হাতে দিয়ে রুমে পাঠাতো, আজ সে নিজে এতগুলো বক্স দুই হাতে বয়ে নিয়ে আসছে। তুবা তাকে সাহায্য করার জন্য তড়িঘড়ি করে এগিয়ে যেতে চাইলে, কিন্তু উজান এক হাত তুলে তুবাকে মাঝপথে থামিয়ে দিল। ভাবি, তোমায় আর কষ্ট করতে হবে না। উজান চৌধুরীর জন্য এখন এইটুকু ভার বহন করা কিছুই না। মিসেস চৌধুরীকে বড্ড হার্ট করে ফেলেছি, সো তাকে মানানোর জন্য এইটুকু স্ট্রাগল তো আমাকে করতেই হবে। এই বলেই উজান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে হেঁটে গেল। রুমে ঢুকে দেখলো মৌ ঠিক সে আগের অবস্থাতেই বিছানায় হাঁটুতে মুখ গুজে বসে আছে। মৌকে এই অবস্থায় দেখতেই উজানের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। আজ উজানের হাতে থাকা বক্সগুলোর ভেতরে ছিল প্রচুর চকলেট, আইসক্রিম আর চিপস। এই সবকটি জিনিসই মৌর ভীষণ প্রিয়। একদিন রাতে ঘুমের ঘরে আচ্ছন্ন অবস্থায় মৌ বিড়বিড় করে এই জিনিসগুলোর কথা বলছিল, আর উজান সেই পুচকে বইয়ের মুখের প্রতিটা কথা নিজের মনে কোঠায় গেঁথে রেখেছিল। সে মল থেকে প্রতিটা জিনিস একটা দুটো নয়, একেবারে 10টা করে বক্স কিনে এনেছে, যাতে তার এই জেদি পিচ্ছে বউটা আর অভিমান চোখের পলকেই ধুয়ে মুছে সাফ হয়ে যায়। উজান ধীর পায়ে এগিয়ে গিয়ে সবগুলো রঙিন বক্স ঠিক মৌয়ের চোখের সামনে সাজিয়ে রাখলো। চকলেটের চেনা সুবাস পেয়ে মৌ আচমকায় চমকে চোখ তুলে তাকালো, কিন্তু পরক্ষণেই উজানের দিকে তাকিয়ে আবারও নিজের মুখটা শক্ত করে নিল। কোনো কথা বলল না। উজান বিছানায় তার একদম কাছাকাছি গিয়ে হাঁটু করে বসলো। পিচ্ছি, এই পিচ্ছি, সরি আমার আম্মুর লক্ষ্মী বৌমা, প্লিজ এবার একটু কথা বলো, আর কখনো এমনটা হবে না, প্রমিস। মৌ উজানের মুখে আম্মুর লক্ষ্মী বৌমা শুনেও নিজের জেদ বজায় রাখলো। সে আগের মতোই গাল দুটো ফুলিয়ে উজানের দিকে পেছন ফিরে উল্টো হয়ে বসলো।
তবে তার চোখের কোণে তখন নোনা জল চিকচিক করছে। মনে হচ্ছে একটু নারকেলি বুঝি এখনই শ্রাবণ ধারার মতো গাল বেয়ে গড়িয়ে পড়বে। ওজান এবার বিছানায় সরে গিয়ে সরাসরি ময়ের মুখোমুখি হয়ে বসলো। ময়ের নরম ফর্সা হাত দুটো জোর করে নিজের শক্ত হাতের তালুর ভাঁজে নিয়ে অত্যন্ত ফিসফিসিয়ে আকুল স্বরে আওড়ালো, এই পিচ্ছি, এভাবে চুপ করে থেকো না প্লিজ, কথা বলো না আমার সাথে। এই দেখো তোমার জন্য চকলেট, আইসক্রিম, চিপস সব এনেছি, তবু কি কথা বলবে না আমার সাথে? আমি তো নিজে থেকে সরি বললাম, তবুও ওভাবে গাল ফুলিয়ে বসে থাকবে? বলা মাত্রই মৌ তড়িৎ গতিতে উজানের হাত থেকে নিজের হাত দুটো টেনে সরিয়ে নিল। সে নিজের বড় বড় চোখ দুটো দিয়ে উজানের দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে ঝাঁকিয়ে প্রতিবাদ করে উঠল, সরি? কিসের সরি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন আমাকে এই দুটো চকলেট, আইসক্রিম আর চিপস এনে দিলেই আমি আমার সব কষ্ট ভুলে যাব? আমি আপনার সাথে জীবনেও আর কথা বলবো না। আপনি কেন ওই কলেজের শাকচুন্নিটাকে ওভাবে নিজের বুকের সাথে জড়িয়ে ধরেছিলেন? উজান ময়ের মুখে নিজের সাবেক প্রেমিকার নাম শাকচুনি শুনে আর মনের ভেতরে চেপে রাখা হাসিটা ধরে রাখতে পারল না। সে ফিক করে হেসে দিল। তারপর বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে মুখে এক ঝটকায় খুলে তুলে নিজের মুখোমুখি বসিয়ে দিল। মৌ কিছু বুঝে ওঠার আগেই ওজান তার মুখের উপরে সে পড়া এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিল এবং বিছানার পাশ থেকে একটা ক্লিপ নিয়ে পরম যত্নে ময়ের চুলগুলো উঁচু করে একটা সুন্দর খোপা বেঁধে দিল। খোপা বাঁধা শেষ করে ওজান ময়ের নাকের ডগায় একটা মৃদু টোকা দিয়ে বলল, পিচ্ছি, ইদানিং তুমি কিন্তু বড্ড অলস হয়ে যাচ্ছ। এত সুন্দর সিল্কি চুলগুলোর এই 12টা বাজিয়েছ কোন সাহসে শুনি? রোজ সকালে আমি নিজে তোমার এই চুলগুলো বেঁধে দিই, তবু একটু চুলগুলো ক্লিন রাখতে পারো না? নাকি এখন থেকে তোমার চুল ক্লিন করার দায়িত্ব আমাকে নিতে হবে? মৌ উজানের এই ব্যামক্কা বকা আর চতুরতা দেখে রাগে আরো লাল হয়ে গেল। সে উজানের কোল থেকে নেমে বুক লক্ষ্য করে নিজের ছোট ছোট হাত দিয়ে দুটো কেল বসিয়ে দিয়ে দিল। আপনি অনেক খারাপ। আপনি আমার অভিমান না ভাঙিয়ে উল্টো এখন আমাকে অলস বলে বকা দিচ্ছেন। থাকবো না আমি আপনার সাথে, চলেই যাব আমি এখান থেকে। থাকতে পারবে আমায় ছাড়া? কি হলো? থাকতে পারবো না বলেই তো এখন এমন করছেন। যেদিন সত্যি সত্যি চলে যাব সেদিনই বুঝবেন। উজান তার প্রত্যুত্তরে আর কোনো কথা বলল না। সে জানে এই পিচ্ছিটাকে মুখের কথায় শান্ত করা যাবে না। উজান বেশ কিছু সময় গভীর চোখে ময়ের ওই নিষ্পাপ মুখখানার দিকে তাকিয়ে রইল। তারপর বিছানায় রাখা বক্সগুলো থেকে ময়ের সবচেয়ে প্রিয় চকলেট আইসক্রিম বের করলো। তারপর আইসক্রিমটা একদম ময়ের মুখের সামনে ধরলো। প্রিয় আইসক্রিম চোখের সামনে দেখা মাত্রই ময়ের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠতে চাইল। তবে সে পরক্ষণে নিজেকে সামলে নিয়ে নিজের জেদ বজায় রাখলো। আইসক্রিমটা নিজের হাতে নিল না। উজান ময়ের এই কাণ্ড দেখে মনে মনে নিঃশব্দে হাসলো। মৌ যদিও তার উপর অভিমান করে মুখটা অন্যদিকে ঘুরে রইল, কিন্তু আইসক্রিমের চেনা সুবাস পেয়ে ইতিমধ্যেই তার জিভে জল চলে এসেছে। ময়ের এই লোভ সামলানোর চেষ্টা দেখে উজান এবার খানিকটা তার কানের কাছে ঝুঁকে পড়ল। অত্যন্ত নিচু ফিসফিসানি স্বরে আওড়ালো, মিসেস চৌধুরী, আপনি কি নিজে থেকে এটা খাবেন নাকি আমি নিজেই? উজানের কথা শেষ হওয়ার আগেই তড়িৎ গতিতে উজানের হাত থেকে আইসক্রিমটা কেড়ে নিল মৌ। তারপর মুখ বাঁকিয়ে নিজের মনে গপ গপ করে আইসক্রিম খেতে লাগলো। উজান এবার শব্দ করে হেসে দিল। মৌ উজানের হাসির দিকে পাত্তা না দিয়ে চোখ মুখ কুচকে পরম তৃপ্তিতে আইসক্রিম খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। তবে পুরোটা সময় উজান কিন্তু এক পলকের জন্য চোখ সরালো না। তার গভীর দৃষ্টিটা স্থির হয়ে লেপ্টে রইল কেবলমাত্র তার এই অবুঝ পিচ্ছি বউটার উপর। হঠাৎই মৌ বলে উঠে, লাভ ইউ প্রফেসর সাহেব। উজান ময়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। তার কপালে লেপটে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে ফু দিল। মৌ আইসক্রিম খেতে খেতে এক পলক তাকালো। অতঃপর উজান ভ্রু যুগল কুচকে জিজ্ঞেস করলো, চকলেট, আইসক্রিম, চিপস এনে দেওয়ার জন্য বললে? মৌ খিলখিল করে হাসলো। ঠোঁটের চারদিকে লেগে থাকা আইসক্রিম উজানের শার্টে মুছে উত্তর দিল, হায় আল্লাহ, এই মেয়ে দেখি সামান্য চকলেট আইসক্রিমের জন্য। এই পচাপর, আমি একদমই চকলেট আইসক্রিমের জন্য ভালোবাসি বলিনি। আমার ক্রাশ বর এতগুলো চকলেট, আইসক্রিম, চিপস এনে দিয়েছে বলে তাকেই বলেছি। আমি আপনার মতো লুচু নেই যে বিয়ের আগেই ফষ্টি নষ্টি করি। উজানের মুখটা এক নিমিষে বেলুনের মতো চুপসে গেল। সে মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলে ভাবলো, এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। সবসময় এক অক্ষর বেশি না বললে যেন এর পেটের ভাত হজম হয় না। উজান নিজেও এবার একটু মুখ বাঁকিয়ে মেয়ের কথার পিঠে উল্টো সুর ধরে খোঁচা দিয়ে বলে উঠল, ফষ্টি নষ্টি করেছি তো ভালোই করেছি। তোমার মতো তো আর
হাজারখানেক ছেলের প্রেমে হাবুডুবু খেয়ে বেড়াই না। মৌ আইসক্রিমটা মুখের কাছে নিয়ে আচমকা থেমে গেল। সে চোখ দুটো বড় করে বলল, ছি, আপনি নিজে একটা ছেলে হয়ে আবার আরেক ছেলের প্রেমে পড়তে চান? ঘরে আমার মতো এত সুন্দর অপ্সরা বউ থাকতেও নজরটা এত খারাপ কেন আপনার শুনি? নাকি আপনি আসলে একজন মৌয়ের মুখের ওই মারাত্মক বাকি কথা শেষ হওয়ার আগেই উজান রীতিমতো বিষম খেয়েছে। জাস্ট শাট আপ মিসেস চৌধুরী। তোমায় কি আমি এই এত চকলেট, আইসক্রিম আর চিপসের পাহাড় এনে দিয়েছি আমার সামনে বসে বসে আমারই মুখে মুখে এভাবে তর্ক করার জন্য? মৌ এক ভেঙচি কেটে বলল, সত্যি কথা শুনলে তো সবার গায়ে একটু জ্বালা ধরবে, এটাই স্বাভাবিক। আর শুনেন মিস্টার খাটাস, আপনি মোটেও এই এত কিছু আমায় এনে দেননি। আপনি তো আমায় সবার সামনে নিজের বউ বলে স্বীকারই করতে চান না। এগুলো সব আমার ওই ড্যাশিং আর ক্রাশ বর উজান চৌধুরী এনে দিয়েছে আমায়। আর আমি শুধু আমার বরের কথাই শুনবো। আপনার মতো খাটাস লোকের এখানে কোনো দরকার নেই। উজান নিজের নাক কুচকে চরম বিরক্তি নিয়ে তাকালো। ফাজিল মেয়ে একটা। ফাজিল শব্দটা শোনা মাত্রই ময়ের ফর্সা মুখের রং মুহূর্তের মধ্যে পাল্টে লাল হয়ে গেল। সে হাতের আইসক্রিমে চট করে শেষ করে দ্রুত সোজা হয়ে দাঁড়ালো। তারপর নিজের কোমরে হাত গুছে গলার স্বর সপ্তমে চড়িয়ে কর্কশ কণ্ঠে প্রতিধ্বনি, আপনি ফাজিল, আপনার 14 গোষ্ঠী ফাজিল। খচ্চর লোক, বউকে ভালোবাসে না, শুধু শুধু কথায় কথায় বকে। উজান চরম বিস্ময়কর দৃষ্টিতে কিছু সময় এই পুচকে মেয়ে রণচণ্ডীর রূপের দিকে তাকিয়ে রইল। তারপর নিজের গলার স্বর খানিকটা উঁচু করে মুখ ভাঙিয়ে উত্তর দিল, বউ? লাইক সিরিয়াসলি? তুমি বউ নও, বউ নামের অ্যাটম বোমা। হ্যাঁ, এখন তো আমাকে অ্যাটম বম মনে হবে। ঘরে এত সুন্দর বউ থাকতে বাইরে ফষ্টি নষ্টি করতে পারেন কি না? উজান দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এই ইডিয়েট, তোমার মনে হয় উজান চৌধুরী সত্যি সত্যি বাসার বাহিরে ফষ্টি নষ্টি করে? আপনি কি শুধু ফষ্টি নষ্টি করেন, সাথে সাথে ওদের সাথে ঘেঁষাঘেঁষিও করতে পারেন? তাই এখন বউকে তিতা লাগছে। উজান নিজের কপাল কুচকে তাকালো। তারপর নিচের স্বরে জিজ্ঞেস করলো, হোয়াট নাঙ্গি? একটা মেয়ের বয়ফ্রেন্ড বা প্রেমিককে যদি এটা বলতে পারে, তাহলে আমি সেই হিসেবে আপনার ওই শিরিন পেতনিকে আস্ত একটা এটাও বলতে পারি। উজানের মুখ দিয়ে আর কোনো কথা সরল না। সে শুধু একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। উজানের ওই অসহায় অবস্থা দেখে মোর সঙ্গে সঙ্গে আবারও একটা মুখ ভাঙালো। উজান নিজের ভেতরের সমস্ত রাগ ভুলে এবার নিঃশব্দে হেসে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং চলে যেতে হাঁটতে লাগলো। ঠিক তখনই কিছু একটা মনে পড়তে সে তড়িঘড়ি হয়ে ময়ের দিকে ঝুঁকে পড়লো। এই পিচ্ছি, ওয়েট ওয়েট। মৌ উজানের ওই আচমকা গলার আওয়াজে আর ঝড়ের গতিতে এগিয়ে আসার ভয়ে কেঁপে উঠল। তবে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে উজান কিছু বুঝে ওঠার আগেই তার শক্ত হাতের কবজিতে নিজের ধারালো দাঁত দিয়ে কষে এক কামড় বসিয়ে দিল। উজান আওয়াজ করে নিজের হাতটা টেনে নিল। মোর সঙ্গে সঙ্গে দাঁত কটমট করে বলল, খচ্চর লোক একটা, এভাবে হুটহাট চিল্লাচিল্লি করে আমায় ভয় পাইয়ে একদম মেরে ফেলতে চান? উজান নিজের হাতের কামড়ের দাগটার দিকে তাকিয়ে ফু দিতে দিতে বলল, ফাজিল, কেমন করে কামড় দিল! ইস, কি ব্যথা! আর তুমি আবার ভয়ও পাও নাকি? আমি তো জানতাম এই দুনিয়ায় তুমি একাই সবার ভয়ের একমাত্র কারণ। কথাটা শেষ হতেই মৌ নিজের বড় বড় চোখ দুটো আরো তীক্ষ্ণ করে উজানের দিকে তাকালো। মুহূর্তের মধ্যেই রাগে মৌয়ের পুরো মুখটা একদম লাল টকটকে রক্তবর্ণ ধারণ করলো। বউয়ের ওই রাগের চাউনি দেখে উজান এবার নিজের গলা খাকারি দিয়ে অত্যন্ত মিনমিন স্বরে বিড়বিড় করে আওড়ালো, এমন করে তাকাও কেন? ভয় লাগে তো। মৌ এবারও কোনো কথা না বলে একদম ড্যাব ড্যাব করে উজানের চোখের দিকে তাকিয়ে রইল। তা দেখে উজান নিজের চোখ দুটো ছোট ছোট করে নিল। মাথাটা খানিকটা নিচু করে ফিসফিস করে, অগ্নিকন্যা, প্লিজ এমন করে তাকিও না। সত্যি সত্যি আমার ভয় লাগছে। বাই দ্য ওয়ে, একটা কথা বলো তো, তুমি কিভাবে জানলে জড়িয়ে ধরা মেয়েটি শিরিন? মৌ নিজের ঠোঁট উল্টে বলল, কেন জানবো না? আপনার ওই ফোন থেকে জেনেছি। উজান এবার আকাশ থেকে পড়ার মতো চমকে ওঠে। হোয়াট? তুমি আমার ফোন ঘেটেছো? তুমি কখন আমার ফোন ঘাটলে? মৌ এবার বিছানার উপর একদম টান টান হয়ে দাঁড়িয়ে উজানের মুখোমুখি হলো। বিছানায় দাঁড়ানোর কারণে আজ সে উচ্চতা ঠিক উজানের সমকক্ষ হয়েছে, নয়তো মেঝেতে দাঁড়ালে সে বড়জোর উজানের চড়া বুক অব্দি পৌঁছাতে পারে।
মো নিজের ঠোঁটের কোণে এক রহস্যময়ী ও বিজয়ের হাসি ঝুলিয়ে রাখল। আপনার ওই ফোন তো বাসর রাতের ঠিক পরের দিনই পুরো ঘেটে তছনছ করে ফেলেছি আমি। আপনার কপালটা বড় ভালো যে ওই পেতনি শিরিনের কোনো ছবি আপনার গ্যালারিতে ছিল না, নয়তো সেদিনই আপনাকে কুরবানি দিয়ে দিতাম। খুব ভালো করে মনে রাখবেন মিস্টার প্রফেসর, আপনি এখন আমার বর। আমার বর হয়ে যদি অন্য কোনো নারীর দিকে চোখ তুলে তাকান বা ফ্লার্ট করেন, তবে আপনার ওই সুন্দর চোখ দুটো আমি নিজে টেনে উপড়ে ফেলবো, আর সাথে ওই মেয়েটাকে একদম খুন করে ফেলবো। মুহূর্তের মধ্যেও জান এক হ্যাচকা টানে মুখে বিছানা থেকে নিজের শক্ত আর চড়া বুকের উপর টেনে নিল। আচমকে এই কাণ্ডে মো বড্ড ভয় পেয়ে নিজের চোখ মুখ শক্ত করে খিচে বন্ধ করে ফেলল। হুট করে যখন সে অনুভব করলো কারো অত্যন্ত তপ্ত আর ভারী দীর্ঘশ্বাস তার মুখের উপর আছড়ে পড়ছে, তখন সে নিজের চোখ দুটো পিটপিট করে মেলল। চোখ খুলে দেখলো উজান তার মুখের এতটাই কাছে ঝুঁকে আছে যে দুজনের নাকের ডগা প্রায় ছুঁই ছুঁই। উজানের এই অতর্কিত ঘনিষ্ঠতা দেখে ময়ের বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। উজান ময়ের চোখের দিকে গম্ভীর দৃষ্টি রেখে হুট করেই এক চিলতে বাঁকা হেসে বলে উঠল, তা কয়জনকে মারবেন মিসেস চৌধুরী? আপনার এই হ্যান্ডসাম বরকে যে অনেক মেয়ে নিজের করে চাই। মো এবার এক মুহূর্ত দেরি করল না। সে উজানের কলারটা নিজের ছোট ছোট হাত দিয়ে শক্ত করে চেপে ধরে অত্যন্ত দৃঢ় ও জেদি গলায় উত্তর দিল, যে কজনই আপনাকে চাক না কেন, আমি তাদের সবাইকে খুন করব। খুব ভালো করে শুনে রাখুন মিস্টার প্রফেসর, এই মিসেস উজান চৌধুরী নিজের ব্যবহারের একটা সামান্য সুতো কখনো কারোর সাথে শেয়ার করে না, সেখানে আপনাকে তো অন্য কারোর সাথে শেয়ার করার প্রশ্নই ওঠে না। আপনি শুধু আমার, আর শুধুই আমারই থাকবেন, বুঝতে পেরেছেন? পুচকে বইয়ের মুখে এই প্রথম এমন স্পষ্ট আর তীব্র অধিকার বোধের স্বীকারোক্তি শুনে উজান নিঃশব্দে হাসল। তার বুকের ভেতর এক অন্যরকম ভালো লাগা ছুঁয়ে গেল। সে আলতো করে মুখে নিজের বুক থেকে ছেড়ে দিল এবং কোনো কথা না বাড়িয়ে শান্ত পায়ে কক্ষ ত্যাগ করলো। উজান রুম থেকে বেরিয়ে যেতেই মৌ নিজের বিছানায় ধপাস করে বসে নিজের মনে খিলখিল করে হেসে উঠল। সে স্পষ্ট বুঝতে পারছে তার এই খাটাস বরটা ইদানিং আর আগের মতো তার উপর খুব একটা বিরক্ত হয় না, বরং তার এই পাগলামিগুলো এখন বেশ উপভোগই করে। বিকেলের স্নিগ্ধ ও হালকা মিষ্টি বাতাসের মাঝেই একা একা হেঁটে চলেছে মেহের। সামনে তাদের পরীক্ষা, তাই লাইব্রেরিতে বসে কিছু দরকারি নোটস আর বই পড়তে পড়তে কখন যে বিকেল গড়িয়ে গিয়েছে সে বুঝতেই পারেনি। অবশ্য এখন অনেকটা দিন অনেক বড়, সন্ধ্যা হতে এখনো বেশ খানিকটা সময় বাকি আছে। কাঁধে ভারী কলেজের ব্যাগটা ঝুলিয়ে সে ক্লান্তি ভরা পায়ে ধীরে ধীরে পিচ ঢালা রাস্তা দিয়ে হেঁটে চলেছে। এই প্রচন্ড গরমে হেঁটে চলার কারণে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। অন্য দিনগুলোর তুলনায় আজ গরমটা একটু বেশি পড়েছে। মেহের যখন নিজের মনে হেঁটে যাচ্ছিল ঠিক তখনই হুট করে পাশে কারো এক দীর্ঘ ছায়া আর চেনা উপস্থিতি টের পেল সে। চমকে পাশে ফিরে তাকাতেই দেখে তার ঠিক গা ঘেঁষে হেঁটে চলছে ইফাত চৌধুরী। ইফাতকে এই অসময়ে হুট করেই নিজের ঠিক পাশে দেখতে পেয়ে মেহেরের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ইফাত মেহেরের ওই থতমত খেয়ে যাওয়া মুখটা দেখিয়ে ঠোঁটের কোণে এক মুচকি হাসি ঝোলালো। তারপর মেহের কিছু বুঝে ওঠার আগে চোখের পলকে তার কাঁধ থেকে ভারী ব্যাগটা নিজের হাতে টেনে নিল। অতঃপর মেহেরের পায়ে পা মিলিয়ে একদম তাল মিলিয়ে হাঁটতে লাগলো। মেহের চরম অস্বস্তিতে পড়ে এদিক ওদিক তাকিয়ে তোতলামি কণ্ঠে বলে উঠল, আপনি এখানে? আর আমার ব্যাগ এভাবে আপনাকে নিয়ে যেতে হবে না, আমি নিজের ব্যাগ নিজে ক্যারি করতে পারি। দিন দিন ওটা আমাকে। ইফাত মেহেরের কথা শুনে সাথে সাথে মাঝ রাস্তায় থমকে দাঁড়িয়ে গেল। সে নিজের জোড়া ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, এই যে মিস মেহের, আমি আপনার চেয়ে বয়সে বড় নাকি তুমি আপনার চেয়ে বয়সে বড়? মেহের মাথা নিচু করে আমতা আমতা করে বলল, আপনি বড়। গুড, তাহলে আমি যা বলবো তুমি ঠিক তাই করবে, কোনো তর্ক করবে না, চুপচাপ হেঁটো। ইফাত আবারও হাঁটতে শুরু করে আলতো হেসে বলল, আর একটা গুড নিউজ শোনো, আমি কিন্তু এখন থেকে নিয়মিত বাবার সাথে অফিসে যাব। আজকেও গিয়েছিলাম, প্রথম দিন তো, তাই কাজগুলো বুঝতে একটু কষ্ট হয়েছে, তবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, কি বলো? মেহের শুকনো ঢুক গিলে অত্যন্ত নির্লিপ্ত গলায় উত্তর দিল, সেটা আমাকে কেন বলছেন? ইফাত এক পলক মেহেরের ম্লান মুখের দিকে তাকালো। তোমাকে বলবো না তো আর কাকে বলবো শুনি? আমি কিভাবে জানবো কাকে বলছেন? আর প্লিজ আমার ব্যাগটা আমাকে দিয়ে দিন।
ভাইয়া আমাকে বলে দিয়েছে রাস্তায় চেনা অচেনা কোনো ছেলের সাথে যেন বেশি কথা না বলি। এক মুহূর্ত ব্যাগটা নিজের কাছে রাখলো না ইফাত। সে সজোরে মেহেরের হাতে তার ব্যাগটা ধরে দিল। তবে মেহেরের এই রুক্ষ উত্তর শুনে ইফাতের মনটা একটু খুশি হলো না, বরং তার পুরো মুখটা কালো হয়ে গেল। মেয়েটা তাদের বাসা থেকে নিজেদের বাড়িতে চলে আসার পর থেকে কেন যেন আবারও কেমন জানি চেঞ্জ হয়ে গিয়েছে। অথচ ওই কয়েকটা দিন যখন সে তাদের বাড়িতে ছিল তখন কত সুন্দর করে হেসে হেসে ইফাতের সাথে কথা বলতো, কিন্তু এখন তার আচরণ একদম ভিন্ন, পুরোপুরি অচেনা। সে আজ সকাল থেকে মেহেরকে কম করে হলেও 20 থেকে 30 বার ফোন করেছে, অথচ মেহেরের একটা ফোনও রিসিভ করেনি। কেন মেয়েটা তার সাথে এমন অদ্ভুত আচরণ করছে ইফাত কিছুতেই তার সমীরণ মেলাতে পারছে না। ইফাত একটু এগিয়ে গিয়ে মৃদু কণ্ঠে ডাকলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।